1999 সালে যখন কার্গিল ওয়ার শুরু হয় তখন আমি জাস্ট এয়ারফোর্সে ঢুকেছি। আমি এয়ারফোর্সে ঢুকেছিলাম 1998-এ। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আপনাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনি আমার সাবস্ক্রাইবার হন বা না হন, আপনাকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ আমি আজকে আপনাদেরকে আমার এয়ারফোর্সের যে দিনগুলো সেগুলো একটু জানাতে চাই এবং তার সাথে সাথে আরও কিছু কথা বলতে চাই। সম্পূর্ণ ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনি চাইলে দেখতে পারেন যদি আপনার ইন্টারেস্টেড হন। ফানি রিলস যদি দেখতে পছন্দ করেন তাহলে হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু যদি আপনি দেশ বা দেশের ব্যাপারে কিছু জানতে চান বা আমাদের মতন সাধারণ ছেলেরা যখন এয়ারফোর্সে, নেভিতে, আর্মিতে বা ডিফেন্সকে সার্ভ করে এবং তাদের জীবনটা কেমন হয়, যদি আপনি সেটা জানতে চান তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি একবারের জন্য দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি কেন আনছি? আজকে 15ই আগস্ট। আমি 1998 থেকে 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সে সার্ভ করেছি বা ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলাম। তো প্রত্যেকটা 15ই আগস্ট গেছে, প্রত্যেকটা 26শে জানুয়ারি গেছে, প্রত্যেকটার কিছু না কিছু ইয়াদ আমার কাছে আছে এবং সব কটা শেয়ার করলে আপনারা বোর হয়ে যাবেন, কিন্তু আজকে কিছুটা শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন 1998 সালে এয়ারফোর্সে ঢুকি তখন আমি একদম পাতি বাঙালি একটা ছেলে, বাচ্চা 18 বছরের একটা ছেলে, সে ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করে। ভালো করে হিন্দি বলতে পারতাম না, ইংলিশ বলতে পারতাম না, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু আজকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি, ফ্লুয়েন্টলি হিন্দি বলতে পারি, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স বা আমার দেশ আমাকে মানুষ করে দিয়েছে। একটা ছোট্ট বাচ্চা থেকে আমাকে মানুষ করে দিয়েছে। আমি নর্মালি আমার ভিডিওগুলো যেগুলো আগে এনেছি, অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, সোশ্যাল ইস্যুস, ব্যাংকিং রিলেটেড ইস্যুস, এগুলো নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছি। কখনো কোনো পলিটিক্যাল কথাবার্তা আমি কিছু বলিনি। দেখুন, ডিফেন্সে যারা সার্ভিস করে না, তাদের কাছে সবসময়তে নেশন ফার্স্ট যে পলিসি এখনকার গভর্নমেন্টের, সেটা খুব থাকে, আমাদের ভেতরে ঢুকে যায়, রক্তে ঢুকে যায় ডিসিপ্লিন, রক্তে ঢুকে যায় দেশকে আমরা সবাই ভালোবাসি, তাই তো এই দেশে বাস করি, তাই না? কিন্তু তবুও আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা এই দেশে থাকে কিন্তু এই দেশকে ভালোবাসে না। এই দেশের যত রকমের লুজ পয়েন্টগুলো, দেখুন, লুজ পয়েন্ট আমার আপনার প্রত্যেকের মধ্যে আছে। একটা সংসারে, একটা ঘরে যদি 3 জন মানুষ, হাজব্যান্ড, ওয়াইফ এবং বাচ্চা থাকে, তাদের মধ্যেও একজন আরেকজনের কিছু না কিছু লুজ পয়েন্ট থাকে, কিছু না কিছু ভুল থাকে। কিন্তু সংসারটা কখন চলে? যখন আমরা একে অপরের লুজগুলোকে ভুলে গিয়ে ভালোগুলোকে ধরে একসাথে মিলেমিশে থাকি, তবেই সংসারটা চলে। ঠিক আমাদের দেশটাও তাই, কিছু না কিছু ভুল ভ্রান্তি, কিছু না কিছু ঘটনা হতেই থাকবে এবং আমাদেরকে তার মধ্যে থেকে ভালোটা বেছে নিয়ে আমাদেরকে সবাই একাট্টা হয়ে এগিয়ে চলতে হবে, তাই না বন্ধুরা? আজকের ডেটে আপনি দেখছেন এই ককরোচ জনতা পার্টি বা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেশকে ভাঙার চেষ্টা করছে। একটা সময়তে টুকরে টুকরে গ্যাং, আপনারা জানতেন, খুব ফেমাস হয়ে গিয়েছিল, পাথরবাজি খুব ফেমাস হয়ে গিয়েছিল। কিন্তু এই সরকার, মোদি গভর্নমেন্ট 370 আর্টিকেলটা হাঁটিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই সরকার কি চায়। এই সরকার চায় দেশ, একটা দেশ, ভারতবর্ষকে যেন কেউ ভাঙতে না পারে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আমি কেন বলছি এই কথা? আমি যখন 98-তে যখন এয়ারফোর্সে ঢুকি, 99-তে কার্গিল ওয়ার হয়, যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে আসি, আমরা জিতি এবং যে পয়েন্টগুলো ক্যাপচার করার কথা সেগুলো ক্যাপচার করা হয়। আমি তখন চেন্নাইতে ছিলাম। চেন্নাই থেকে আমি ট্রেনিং শেষ করি। ট্রেনিং শেষ করার পরে আমার প্রথম পোস্টিং হয় উত্তরপ্রদেশে বরেলি শহর আছে একটা, সেখানে আমি প্রথম পোস্টিং যাই। সেখানে আমি 3-4 বছর থাকি। তারপরে আমি চলে যাই কাশ্মীরে আমি 2 বছর থাকি। বন্ধুরা, কাশ্মীরে ওই 2 বছর থাকার সময়তে আমি সিয়াচিন গ্লেশিয়ারেও গিয়েছিলাম। কিন্তু কাশ্মীরে যে 2 বছর ছিলাম, প্রত্যেকটা বার যখন আমি ছুটি আসতাম বাড়িতে পশ্চিমবঙ্গে, আবার ছুটি থেকে ফিরতাম, প্রত্যেকটা বার মনে হতো যে এইবার হয়তো আমি মরে যাব। কারণ তখন একটা ট্রেন্ড ছিল যে ওই কনভয়ে যে যেত, আমরা আর্মির কনভয়ের সঙ্গে যেতাম, আর্মির কনভয়ের সঙ্গে এয়ারফোর্সের গাড়িও থাকতো। সেখানে মাঝে মাঝেই ওই আইডি পাওয়া যেত, টিফিন ক্যারিয়ারে করে বম রেখে দেওয়া হয়েছে এবং সেগুলো ব্লাস্ট করে গাড়ি উড়িয়ে দেওয়া হতো। তো এরকম অনেক ঘটনা আমাদের সামনে হয়েছে এবং আমরা ভাবতাম যে আমরা যে কোনো সময়তে মরে যাব। তখন খুব রাগ উঠতো সরকারের উপরে, তখনকার সরকারের উপরে, যে কেন তারা এই জিনিসগুলোকে বন্ধ করতে পারছে না। তারপরে সিয়াচিন গ্লেশিয়ারে থাকাকালীনও আমি দেখেছি যে পাকিস্তান থেকে কন্টিনিউয়াস সেলিং হতো, কন্টিনিউয়াস বম্বার্ডিং হতো, দিনের বেলা রুটিন ফায়ারিং চলতো। যাই হোক, সেখান থেকেও বেঁচে ফিরি। সেখানে আমি -44 ডিগ্রি টেম্পারেচার দেখেছি। সেখান থেকে বেঁচে ফেরার পরে আমি বাগডোগরা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে শিলিগুড়ি বাগডোগরা, সেখানে আমি 5 বছর আমার এয়ারফোর্সের জীবন কাটাই। বাগডোগরা থেকে আমি চলে যাই রাজস্থানে আমি 6 বছর কাটাই। বাগডোগরাতে আমার বিয়ে হয়, আমার মিসেস অভিষেতা, ওর সঙ্গে আমার পরিচয় হয়, বিয়ে হয় এবং যখন আমরা রাজস্থানে যাই 2010, তখন আমাদের সন্তান, আমার ছেলে নীল, সে আমাদের সংসারে আসে, আমাদের পরিবারে আসে। তারপরে জীবনটা অনেক পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেই রাজস্থানে থাকাকালীন আমি যখন এই মোদি গভর্নমেন্ট আসে 2014 সালে, তখন একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাই আমাদের ডিফেন্সে, এয়ারফোর্সে, আর্মিতে, সব কিছুতে। এই নেশন ফার্স্ট যে পলিসি, এর জন্য এই ডিফেন্স সার্ভিসেসকে অনেক ফ্রিডম দেওয়া হয়, অনেক কিছু ডিসিশন মেকিংয়ে এই মোদি গভর্নমেন্ট আমাদেরকে ফ্রিডম দেয় যে
যদি আপনাদের কোথাও কিছু মনে হয় খারাপ, তাহলে আপনারা তুরন্ত অ্যাকশন নিন, আপনাকে ওপর লেভেলে পারমিশন নিতে হবে না। যেমন দেখুন, এখন অনেক আইন কানুন এসছে যে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ পড়ে থাকে, অনেকে আগে ভাবতো যে না, আমি যদি তুলে নিয়ে হাসপাতালে যাই পুলিশ কেসে জড়িয়ে যাব, কিন্তু এখন নিয়ম হয়েছে যে না, আপনি হাসপাতালে পৌঁছে দিন, আপনার কোনো এখানে আপনি হাসপাতালে পৌঁছে দিয়ে তাকে সুস্থ করুন, আপনাকে কোনো রকম কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আমি ওই 2014 পর থেকে 2018 পর্যন্ত এয়ারফোর্সে ছিলাম। তারপরে যাই হোক, রাজস্থান থেকে আমি নৈনিতাল চলে যাই, নৈনিতালে আমার লাস্ট পোস্টিং হয় এবং 2018-তে আমি রিটায়ার করি। এই সময়তে আমরা যে জিনিসগুলো অবজার্ভ করেছিলাম, আমি অ্যাজ এ ডিফেন্স পার্সোনাল এয়ারফোর্সে থাকা একটা নর্মাল কর্মী, আমি কি অবজার্ভ করেছিলাম যে দেশের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসিতে অনেক চেঞ্জেস আসছে। এবং আগে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোথাও গেলে তাকে সাইড করে দেওয়া হতো, এটা আমি দেখা শুরু করলাম যে আমাদের প্রধানমন্ত্রীকে আগে করা হচ্ছে আস্তে আস্তে করে, কারণ আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে সেই জোশ, সেই ব্যাপারটা ছিল, এবং সেই জন্য আজকে এখনো পর্যন্ত উনি আমাদের প্রধানমন্ত্রী। এছাড়াও অনেক জিনিসে, যেমন কোথাও কোনো সমস্যায়, আমাদের দেশের নাগরিক যদি কোনো দেশে সমস্যায় পড়ে, তাদেরকে সেখান থেকে ছুড়িয়ে আনা, এই ব্যাপারগুলো আমরা অবজার্ভ করতে থাকি। আপনারা ধুরন্ধর সিনেমাটা দেখেছেন, ধুরন্ধর সিনেমাতে দেখায় এই জিনিসগুলো পরিষ্কার করে যে কিভাবে ওই ধুরন্ধরের যে হামজা আলী মাজারি, তাকে কিভাবে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয় এবং সে প্রত্যেকটা পাকিস্তানের যত আন্ডারওয়ার্ল্ডে এবং টেররিস্ট ছিল তাদেরকে মারে। কারণ এই ফ্রি হ্যান্ডটা আগের সরকারের ক্ষেত্রে ছিল না। এই সিনেমাটা আসার পরে হয়তো, আমি বলছি না সম্পূর্ণটা সত্যি, কিছুটা মুভির জন্য হয়তো বানাতে হয়েছে। এই সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য এই ধুরন্ধর সিনেমাটাকে ধ্রুব রাঠি নামক যে ইউটিউবার আছে, সে অনেক ক্রিটিসাইজও করে। কারণ সত্যি জিনিস, ভালো জিনিস তো সেটা সহ্য হবে না তো, কারণ সবাই চায় ইন্ডিয়াকে ভেঙে দিতে। এবং এই 20 বছরের আরও অনেক স্টোরি আছে, আরও অনেক ঘটনা আছে, আমি শেয়ার করলে আপনারা আরও বোর হতে থাকবেন। একবার সাপের কামড় থেকে আমি বাঁচি, রাজস্থানে থাকাকালীন বিচ্ছু যেগুলো হয়, যেগুলো আমরা বলি কাঁকড়া বিছা, তার কামড় থেকে বাঁচি। এই রকমের অনেক ঘটনা আমার সঙ্গে হয়েছে। কাশ্মীরে থাকাকালীন বন্দুক আমাদের সঙ্গী ছিল, বন্দুক নিয়েই থাকতে হতো, কারণ সেখানে রাত বিরেতে গোলাগুলির আওয়াজ আমরা সর্বত্র শুনতে পেতাম, সব সময় শুনতে পেতাম, প্রত্যেক রাতে কোথাও না কোথাও ফায়ারিং হচ্ছে। তো এরকম অনেক ঘটনা আমার জীবনে আছে। বন্ধুরা, আজকে পশ্চিমবঙ্গের একটা পরিবর্তন এসছে, যেরকম ওই সময়তে ভারতবর্ষে একটা পরিবর্তন আসে, আজকে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন এসেছে। এবং আমি জানি এই সরকার পশ্চিমবঙ্গ ফার্স্ট, পশ্চিমবঙ্গকে রক্ষা করা, পশ্চিমবঙ্গের মানুষকে উন্নতি করা, মানুষের জন্য কাজ করা। এবং গত 50 বছর আমাদের এই পশ্চিমবঙ্গে যে অ্যান্টি সেন্টার পলিটিক্স চলে এসছে, সেখান থেকে বেরিয়ে আমরা এখন সেন্টারের সাথে একসাথে মিলেমিশে কাজ করবে এবং এই আমাদের রাজ্যের উন্নতি হবে। বিশ্ব বাংলার ব এখন আর নেই। ওই বটা কি ছিল? আমি সর্বোচ্চ ভাবতাম, সব সময় ভাবতাম যে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের থেকে বাইরে, যে এখানে অশোক স্তম্ভ চলবে না, এখানে ব চলবে। অশোক স্তম্ভ হচ্ছে ভারতবর্ষের একমাত্র প্রতীক, তাকে সরিয়ে দিয়ে ব। সুতরাং অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে একটা কিছু ষড়যন্ত্র চলছে এই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বের করে নেওয়ার। তাই জন্য আমি খুব খুশি যে পশ্চিমবঙ্গে পরিবর্তন এসছে এবং এই সরকার হয়তো গত 50 বছরে যে খামতি হয়েছে, এই সরকার আগামী 15, 20 বছর, 25 বছর যতদিনই থাকুক না কেন, সব কিছু ঠিক করে আমাদের পড়াশোনা, আমাদের রাস্তাঘাট, সমস্ত বাঙালি ছেলেরা এখন কেউ এখানে থাকতে চায় না, তারা পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য। তো আমাদের যে ফিউচার জেনারেশন, তারা কি করবে? তারা কি পশ্চিমবঙ্গে থাকবে না? সব পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলোকে ঠিক করতে হবে, পরিকাঠামো ঠিক করতে হবে, অনেক কাজ আমার এই সরকারের, যারা এখন নতুন এসছেন। সুতরাং একটু পলিটিক্যাল হয়তো আমার এই ভিডিওটা হলো, কিন্তু বন্ধুরা মনের কথা বললাম। আজকে স্বাধীনতা দিবস, আপনাদের সকলকে আরও একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে আর একটা কাজের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।